আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা বয়েস নিয়ে টিউটোরিয়াল করতেছি। বয়েস শব্দের অর্থ কি? আমরা জানি সবাই বয়েস শব্দের অর্থ বাচ্চা। আসলে বয়েসটা আমরা কেন শিখব? আমরা যখন কোনো গ্রামার শিখতে যাই, অ্যাট ফার্স্ট আমাদের প্রথমেই উই হ্যাভ এ মিশন, লক্ষ্য থাকতে হবে যে আমরা কেন শিখব, এটা শিখে আমাদের কী লাভ হবে। যেহেতু আমরা গ্রামারটা ল্যাঙ্গুয়েজের একটা অংশ, আর ল্যাঙ্গুয়েজকে শুদ্ধ রূপে বলতে এবং লিখতে হলে গ্রামার প্রয়োজন, তাহলে ইংরেজি গ্রামারে বয়েসের ভূমিকাটা কী ভূমিকা পালন করে এটা আমরা প্রথমে জানতে হবে। কিন্তু আমরা আসলেই যেটা লক্ষ্য করে দেখতে পারি যে আমাদের অনেক স্টুডেন্ট শুধু বয়েস চেঞ্জ করতে পারে, দে ক্যান চেঞ্জ অ্যাক্টিভ টু পেসিভ, একটা অ্যাক্টিভ বয়েসকে পেসিভ বয়েসে রূপান্তর করতে পারে, বাট তাকে যদি বলা হয় যে বয়েসটা কি, অ্যাক্টিভ বয়েসটা কি, সেটা বলতে পারে না এবং বুঝতেও পারে না। তা আমরা এই জন্য শুরুতে চাচ্ছি যে বয়েস কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে, কখন এটা অ্যাক্টিভ বয়েস হবে, কখন পেসিভ বয়েস হবে। আমি চারটে উদাহরণ দিচ্ছি এখানে, চারটে উদাহরণের মাধ্যমে আমরা বুঝে যাব আশা করি যে বয়েসটা কি। প্রথম উদাহরণটা হচ্ছে দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড, তার মানে রাস্তাটা মেরামত করা হয়েছে। তাহলে এই বাক্যটার সাবজেক্ট কি? আমরা জানি সাবজেক্ট হচ্ছে দ্য রোড, এতটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে এই বাক্যটার ভার্ব কি? ভার্ব আছে এখানে হ্যাজ বিন রিপেয়ার্ড, মেরামত করা হয়েছে। এখন মেরামত করার কাজটা কি সাবজেক্টে করছে? যদি প্রশ্ন করা হয় রাস্তায় কি কাজ করতে পারে সাবজেক্ট হিসেবে, যেহেতু রোড আছে? না, মেরামত করার কাজটা সাবজেক্টে করে না, অন্য কেউ করছে। এটা হয়তো কোনো কনস্ট্রাকশন করছে, কোনো ইঞ্জিনিয়ার করছে, বা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট করছে, কিন্তু রাস্তায় নিজে তো নিজের কাজ করতে পারে না। তাহলে এটা কোন বয়েস হতে পারে যেখানে সাবজেক্ট বারবার কাজটা করে না? আরেকটা উদাহরণ দেখি, দ্য কার হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান, তার মানে গাড়িটা জাপান থেকে আমদানি করা হয়েছে। এই বাক্যের সাবজেক্ট কি? আমরা জানি সাবজেক্ট হচ্ছে দ্য কার। তাহলে এখানে ভার্ব কি? হ্যাজ বিন ইম্পোর্টেড, আমদানি করা হয়েছে, এটুকু হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমদানি করার কাজটা কি সাবজেক্টে করছে? মানে গাড়ি নিজে আমদানি করছে জাপান থেকে? না, আমদানি হয়তো কোনো ব্যক্তি করছে বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করছে জাপান থেকে আমদানি। তার মানে এখানে আমদানি করার কাজটা সাবজেক্টে করে না। তাহলে যখন সাবজেক্ট ভার্বের কাজটা করে না, এটা কোন বয়েস? আমরা যখন কথা বলতে যাবো, সাপোজ আমি যদি বলতেছি যে আমার আগের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি এটা কীভাবে ইংরেজিতে বলবো? মাই প্রিভিয়াস ফোন হ্যাজ বিন ড্যামেজড, কারণ এটা পেসিভ বয়েসে বলতে হবে আমি কথা বলার সময়, এবং লেখার সময় পেসিভ বয়েসে বলতে হবে। কারণ আমার আগের ফোনটা সাবজেক্ট হচ্ছে আমার আগের ফোন, আর ভার্ব হচ্ছে নষ্ট হয়ে গেছে। তাহলে নষ্ট হওয়ার কাজটা ফোনে নিজে করছে না, হয়তো আমি করছি, আমি ভেঙে ফেলছি ফোনটাকে। তাহলে এটা আমরা যখন কথা বলতে হবে, ইংরেজিতে কথা বলতে চাই, তখন এটাকে পেসিভ বয়েসে কথা বলতে হবে। যখন লিখতে যাই রিটেন ইংলিশে, তখন এটাকে পেসিভ বয়েসে লিখতে হবে। এই জন্য আমাদের বয়েসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বয়েসে সবসময় প্রকাশ করে ভার্বের কাজটা কে করেছে, সাবজেক্টে না অবজেক্টে। নিচের দুইটা উদাহরণ দেখি, রাকিব প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, রাকিব মাঠে ফুটবল খেলে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রাকিব, কারণ খেলার কাজটা রাকিবে করে, আর ভার্ব হচ্ছে প্লেস, খেলে। তাহলে খেলার কাজটা কে করে? অবশ্যই রাকিব করে। তার মানে এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করেছে। তো সাবজেক্ট ভার্বের কাজটা আগের দুইটা সেন্টেন্সে করে না। যখন সাবজেক্ট ভার্বের কাজ করে না, তখন সেটা হচ্ছে পেসিভ ভয়েস। অর্থাৎ আমরা যখন কোনো বাক্য বলতে যাই বা লিখতে যাই ইংরেজিতে, তখন যদি সাবজেক্ট ভার্বের কাজটা না করে থাকে, তখন সেটাকে আমরা পেসিভ ভয়েসে বলতে হবে বা লিখতে হবে। আর যদি অ্যাক্টিভ ভয়েসে, মানে সাবজেক্ট ভার্বের কাজটা করে থাকে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। পরের উদাহরণে, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাইতেছে বা যাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কি? দে, ভার্ব কি? আর গোয়িং, যাইতেছে। তাহলে স্কুলে যাওয়ার কাজটা কে করতেছে? তারা করতেছে। সুতরাং এটাও আমাদের সাবজেক্ট কাজটা করেছে। তাহলে এই দুইটা বাক্যে আমাদের সাবজেক্ট ভার্বের কাজটা করেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। কারণ যে বাক্যে সাবজেক্ট ভার্বের কাজ করে থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যে বাক্যে সাবজেক্ট ভার্বের কাজ করে থাকবে না সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের যখন টেন্স শিখতে যাই,
একটা টেন্সে সাপোজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি ধরি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু অ্যাক্টিভ ভয়েসের একটা ঘটনা আছে, প্যাসিভ ভয়েসের একটা ঘটনা আছে। তার মানে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা একরকম হবে, প্যাসিভ ভয়েস আরেক রকম হবে। কিন্তু আমরা যখন শ্রেণীকক্ষে ক্লাসে অংশগ্রহণ করি তখন সাধারণত আমাদের অ্যাক্টিভ ভয়েসের ঘটনাটাই দেখানো হয়। কারণ দেখানো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, যেটা আমরা বলি ভার্বের বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে অ্যাক্টিভ ভয়েসে। কিন্তু কখনো কি আমরা এটা খেয়াল করছি প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা কি হবে? প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব হিসেবে বসবে এম, ইজ, আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য আমরা যখন টেন্স শিখবো তখন দুইটা ভয়েসের গঠনই আমরা শিখবো, অ্যাক্টিভে কী গঠন, প্যাসিভে কী গঠন। অ্যাক্টিভ হইলে ভার্বটা কীরকম হবে, প্যাসিভ হইলে কীরকম হবে। যেহেতু টেন্স কাজ করে শুধুমাত্র ভার্বকে নিয়ে, অর্থাৎ আমাদের যখন কোনো টেন্স করতে যাই তখন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টে কোনো পরিবর্তন হয় না। 12 প্রকার টেন্সের ভার্বটা 12 রকম হবে। ঠিক তেমনই প্যাসিভ ভয়েস হলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে হবে একরকম, প্যাসিভ ভয়েস হবে আরেক রকম। সুতরাং 12 প্রকার টেন্স যেহেতু আছে সেই হিসাবে আমাদের ভার্বটার গঠনটা 24 রকমের হবে। কারণ অ্যাক্টিভেরও 12 প্রকার আছে, প্যাসিভেরও 12 প্রকার আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।